সবাইকে শুভ দুপুর। আমরা আজকে যে লেকচারটি দেখবো আশা করি সবাই দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ওয়ার্ক স্টাডি। তো এটা কাজ কিভাবে হচ্ছে বা এই কাজ নিয়ে বিশদ কথাবার্তা বলবো, যে কিভাবে স্টাডি করতে হয় সেটিকে, বা এই ওয়ার্ক স্টাডি বলতে কি বোঝাচ্ছে। তো এখানে একটা ঘড়ি আমরা দেখতে পাচ্ছি, একটা সিম্বলিক চিহ্ন দেওয়া আছে যে একটা কাজের কিভাবে স্টাডি করব বা সেই স্টাডিটা বলতে কি বোঝায়। তো প্রথমেই আসা দরকার আমাদের যে হোয়াট ইজ ওয়ার্ক স্টাডি। এই ওয়ার্ক স্টাডি বলতে আসলে কি বোঝায় বা আমরা কি বুঝি। তো এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে, যেমন যে ওয়ার্ক স্টাডি ইজ দ্য সিস্টেম, কিসের সিস্টেম, সিস্টেম অফ অ্যাসেসিং মেথডস অফ ওয়ার্কিং so as to achieve the maximum output and efficiency. Okay. Work study is the investigation of work done of an organization factory by means of consistent system in order to attain the best possible use of man, machine, material and conditions. আমার কথা কি ইকো শোনা যায় কি নাকি? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, ইকো তো হচ্ছে না, ঠিক আছে। According to the ILO, আমরা যদি দেখি যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বলছেন, a term used to embrace the techniques of method study and work measurement which are employed to ensure the best possible use of human and material resources in carrying out a specified activity. বলা হচ্ছে এটা একটা মেথড বা টেকনিক বা স্টাডি যেটা কি করছে, ইনশিওর করছে দ্য বেস্ট পসিবল ইউজ অফ হিউম্যান মানে হিউম্যান এন্ড ম্যাটেরিয়াল রিসোর্সের বেস্ট ইউজ যেভাবে করা যাচ্ছে সেটাকে সাধারণত ওয়ার্ক স্টাডি বলা হচ্ছে বা উদ্দেশ্য সেটি বলা যায়। তাহলে ওয়ার্ক স্টাডির সংজ্ঞা যদি আমরা সামারাইজ করি, আর একটু নিচে রয়েছে, বলা হচ্ছে যে ওয়ার্ক স্টাডি ইজ এ টুল অর টেকনিক অফ ম্যানেজমেন্ট involving the analytical study of a job or operation. So work study helps to increase productivity. Definitely productivity increase করতে সাহায্য করবে, যে এটাকে একটা সিস্টেম বলতেছি, এটাকে একটা ইনভেস্টিগেশন বলতেছি, এটাকে একটা টুল বলতেছি, যে যেটার মাধ্যমে আমরা একটা কি করতে পারি, ম্যাক্সিমাম আউটপুট এন্ড এফিসিয়েন্সি পেতে পারি, আমাদের যে রিসোর্স গুলো রয়েছে সেগুলো ইউজ করে ম্যাক্সিমামটা পেতে পারি। তো এই কিভাবে ম্যাক্সিমামটা পেতে পারি সেটাই আসলে স্টাডি করা বা সেটা জানাটাই হচ্ছে ওয়ার্ক স্টাডি। তো ওয়ার্ক স্টাডি এখানে দুটো শব্দ, ওয়ার্ক এবং স্টাডি। তো এই দুটো মূলত ইফেক্টিভনেস এবং প্রোডাক্টিভিটিকে বোঝায়, যে কত ইফেক্টিভলি কাজ করা হচ্ছে এবং কত বেশি কাজ করা হচ্ছে। তো চলো এই ওয়ার্ক স্টাডি ডেফিনিশন তো আমরা জানলাম, তো ওয়ার্ক স্টাডি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি। যে প্রথমত যে অবজেক্টিভস অফ ওয়ার্ক স্টাডির অবজেক্টিভসটা কি। প্রথমে যদি আমরা বলি যে ওয়ার্ক স্টাডি ব্রিংস দ্য হায়ার প্রোডাক্টিভিটি, এখন আমার প্রোডাক্ট যদি কি বলবো, যে আমার ম্যান মেশিন ম্যাটেরিয়াল সবকিছুর যদি ইনভেস্টিগেশন যখন হচ্ছে বা সবকিছুর ভিতরে যখন আমি প্রবেশ করছি, তাহলে তার কোনোটা আমার বসে থাকতে পারছে না, তাই না? অর্থাৎ আমার যে অপচয় বা এগুলো এই সমস্ত টার্মস গুলো থাকছে না, ফলে সেটা হায়ার প্রোডাকশন হচ্ছে। সেকেন্ডলি যে ওয়ার্ক স্টাডি ইমপ্রুভস এক্সিস্টিং মেথড ফর হুইচ কস্ট বিকাম লোয়ার, যে ইমপ্রুভস এক্সিস্টিং মেথড যেটা রয়েছে। দেখো ওয়ার্ক স্টাডি যে শুধু ঘড়ি ধরে গুনবো কত সময় লাগছে একটা কাজের, এমনটা কিন্তু নয়। ওয়ার্ক স্টাডি কিন্তু এটাও করে যে বেস্ট পসিবল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, যে বেস্ট পসিবল মেথড গুলো খুঁজে বের করে, অর্থাৎ সহজ মেথডটাই গ্রহণ করা বা কস্ট ইফেক্টিভ যে মেথড সেটি গ্রহণ করা। ইট ইলিমিনেটস দ্য ওয়েস্টফুল এলিমেন্টস, it sets the standard of performance, it helps to use plant manure more effectively, it improves by saving the time and loss of material also. তাহলে এটা কি করছে, ম্যাটেরিয়াল এবং এই যে টাইম দুটোই সেভ করছে, যে যে ম্যাটেরিয়াল গুলো ওয়েস্টেজ হতো বা আমার একটা কাজ ঘুরিয়ে করতে গেলে সময় বেশি লাগতো সেটা করছে। ওকে, সো ওয়ার্ক স্টাডি কি করবে,
ইনক্রিজ করবে প্রোডাক্টিভিটি কিভাবে, যে বলা হচ্ছে ইমপ্রুভ বেসিক প্রসেস বাই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। আমাদের যে এক্সিস্টিং প্রসেসটা রয়েছে, কোন একটা টার্ম কোন একটা আইটেম তৈরি করে সেই প্রসেসটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সেটি উন্নত করবে। ইমপ্রুভ এক্সিস্টিং এন্ড প্রোভাইড বেটার প্লান্ট এন্ড ইকুইপমেন্ট, যে প্লান্ট এবং ইকুইপমেন্ট রয়েছে সেগুলোর উন্নতি সাধন করবে। Simplify the product, reduce and standardize the range, improve the existing methods for plant operation, improve the planning work and the use of manpower, and increase the effectiveness of the all employees. অর্থাৎ এই কাজগুলো করবে হচ্ছে ওয়ার্ক স্টাডি, যার ফলে আমাদের প্রোডাক্টিভিটিটা বেড়ে যাবে। এবং প্রোডাক্টিভিটি গুলো বেড়ে যাওয়ার পিছনে কারণগুলো হচ্ছে এগুলো, যেটা কিনা আমাদের ওয়ার্ক স্টাডি করতে পারে। ওকে, তো ওয়ার্ক স্টাডি কি সবখানে অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যাবে। আমি যে কাজ করি বা যেখানে সেটার ক্ষেত্রে করতে পারি। তো ওয়ার্ক স্টাডিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে যে মেথড স্টাডি আর মোশন স্টাডি, আরেকটি হচ্ছে টাইম স্টাডি ওয়ার্ক মেজারমেন্ট। মেথড স্টাডি আর মোশন স্টাডি, এটি কি? মেথড স্টাডি আর মোশন স্টাডি বলবো যে এটি হচ্ছে আমরা যে প্রসেস ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, প্রসেস যে আর কিভাবে ছোট করা যায়, অর্থাৎ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নিয়ে, সেটি মেথড স্টাডি বা মোশন স্টাডি বলছি। এবং এটি হচ্ছে যে টাইম স্টাডি ওর ওয়ার্ক মেজারমেন্ট, যে প্রত্যেকটা কাজের কি পরিমাণ সময় লাগছে সেটি যেটা হিসাব করা হয় সেটাকে আমরা টাইম স্টাডি অথবা ওয়ার্ক মেজারমেন্ট বলি। এখানে ইফোর্টটাকে ক্যালকুলেট করা হয়, যেটা কত সহজে প্রথমটা অর্থাৎ মোশন স্টাডি বা মেথড স্টাডি, যে কত সহজে একটা কাজ করা যাচ্ছে। অপরদিকে টাইম স্টাডিতে যেটা করা হয় যে কত কম সময়ের ভিতরে কাজটি করা যাচ্ছে। ওকে, তো এখানে বলা হচ্ছে টু ইমপ্রুভ দ্য মেথডস অফ প্রোডাকশন টু অ্যাসেস দ্য হিউম্যান ইফেক্টিভনেস। মেশন স্টাডি কি করছে? টু ইমপ্রুভমেন্ট অফ ফ্যাক্টরি এন্ড ওয়ার্কপ্লেস লেআউট, এরা অর্থাৎ থিওরি ইয়ে করবে, অ্যানালাইসিস করবে। ইমপ্রুভ দ্য ডিজাইন ইকুইপমেন্টের এখন যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো ডিজাইন চেঞ্জ করে হতে পারে। ফর এক্সাম্পল যদি আমরা একটা উদাহরণ দিই, যে আমাদের যদি অ্যাটমসফেরিক মেশিন থাকে, অ্যাটমসফেরিক মেশিনে পলিস্টার ডাইং করা খুবই কষ্টকর। তো এখন আমরা মোশন স্টাডি বা মেথড স্টাডি করে দেখা গেল যে এখন নতুন মেশিন আসছে, হাই টেম্পারেচার হাই প্রেসার মেশিন আমরা ইউজ করব, ফলে দেখা গেল আমাদের প্রসেসটা কিন্তু সহজ হয়ে গেল। ঠিক আছে, এখন আর টাইম স্টাডি কি করবে, যে আগে কত সময় লাগতো এখন কত সময় লাগতো সে কিন্তু সময় হিসাব করবে। সো improvement of the work environment and reduction of the fatigue, improve the use of material, plant, equipment and manpower, মানুষ সবগুলোর মেশিন এগুলো ব্যবহার বৃদ্ধি করা, এটা হচ্ছে মেথড স্টাডি। আর টাইম স্টাডি বা ওয়ার্ক মেজারমেন্ট যেটা, যে অ্যাচিভিং দ্য বেসিস অফ দ্য কম্পারিজন অল্টারনেটিভ মেথডস, কারেকশন ইনিশিয়াল ম্যানিং, continuous economy of manpower, effective planning of production, realistic labor costing, establishing sound incentive scheme ইত্যাদি। অর্থাৎ আমরা মোশন স্টাডি এবং মেথড স্টাডি দেখলাম এবং একই সাথে টাইম স্টাডি বা ওয়ার্ক মেজারমেন্ট দেখলাম। তাহলে টাইম স্টাডি বা ওয়ার্ক মেজারমেন্টটা হচ্ছে সময়ের সাথে রিলেটেড এবং মোশন স্টাডিটা হচ্ছে প্রসেসের সাথে রিলেটেড। ওকে, নাও স্টেপস ইনভলভস ইন মেথড স্টাডি বা মোশন স্টাডির ক্ষেত্রে যদি আমরা কথা বলি যে কিভাবে আসলে এই স্টাডিটা করে বা কিভাবে করতে হয় সেটা যদি আমরা দেখি, তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা জব সিলেক্ট করতে হবে, যে স্টেপস ইনভলভড ইন মেথড স্টাডি। তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে, একটা জব সিলেক্ট করতে হবে, যে সিলেক্ট একটা জব, যে কোনো একটা কাজ, তো সেটার আমরা মেথড স্টাডি করব। সিলেক্ট এ জব প্রসেস টু বি এক্সামাইন্ড এন্ড অবজার্ভ দ্য কারেন্ট পারফরম্যান্স, এবং বর্তমানে সেটার কি অবস্থা, যে হাই প্রসেস কস্ট আছে, বটলনেকনেস অর্থাৎ অনেক ভিড় জমে আছে, হ্যাঁ, টার্টারিয়াস রুট, খুবই যে রুটটি চলছে সেটা ভালো নয়, লো প্রোডাক্টিভিটি, ইরাটিক কোয়ালিটি, ভুল এরকম, অর্থাৎ এই প্রবলেম, অর্থাৎ একটা জবের এই প্রবলেম। এখন প্রসেসের এটা সমাধান, তাহলে রেকর্ড সিলেক্টের পর রেকর্ড অল ডাটা, তাহলে রেকর্ড এন্ড ডকুমেন্ট ফ্যাক্টস, সেখানে কি হবে, তাহলে যতগুলো ইয়ে রয়েছে প্রবলেমস, যেটা তো আমরা দেখলাম প্রবলেমেটিক, এখন এটার
এটাকে অ্যানালাইসিস করতে গেলে আর একে কি কি ডাটা এবং ডকুমেন্টস রয়েছে রেকর্ড সেগুলো দেখতে হবে। বলা হচ্ছে যে অ্যাক্টিভিটিস পারফরম্যান্স কিরকম, অপারেশন ইনভলভ হাউ, equipment and tools cost and material processing or moved cost, এগুলো অ্যানালাইসিস করতে হবে। তাহলে একটা কাজকে প্রথমে ধরলাম যেটি ইন্টারাপ্টেড, সেটির ডাটাগুলো অ্যানালাইসিস করছি। এক্সামিন বলা হচ্ছে যে এক্সামিন রেকর্ডেড ডাটা, যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো এক্সামিন করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লাই ক্রিটিক্যাল এক্সামিনেশন বলা হচ্ছে চ্যালেঞ্জেস জব কম্পোনেন্টস এন্ড নেসেসিটি পারপোজ প্লেস সেন্স মেথড সিকোয়েন্স এগুলো দেখতে হবে। সেইখানে পুরনো যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলোর আমরা কি দেখছি, সেই ডাটাগুলোর আমরা ঠিক আছে কিনা, ভ্যালিড কিনা, বা এটার সাথে কতখানি সামঞ্জস্যপূর্ণ এগুলো দেখছি। দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ ডাটাগুলো ঠিক আছে তাহলে তো ওকে, আর যদি না হয় তাহলে ঠিক নাই, তাহলে সেটা ডেভেলপ অল্টারনেটিভ মেথডস এন্ড প্রেজেন্ট প্রপোজাল। দেন সেই ডকুমেন্টগুলোর উপর বেস করে এবং বর্তমান প্রবলেমটাকে ফেস করে নতুন করে তোমাকে অল্টারনেটিভ মেথড ডেভেলপ করতে হবে। তাহলে ডেভেলপ এন অল্টারনেটিভ মেথড। তো মেথড যখন অল্টারনেটিভ ডেভেলপ হয়ে যাবে তখন সেটার ইমপ্লিমেন্টেশন করতে হবে। ইমপ্লিমেন্টেশন অল্টারনেটিভ মেথড অনেকগুলো থাকতে পারে, তোমার যে বেস্ট অল্টারনেটিভ মেথড সেটি ইমপ্লিমেন্ট করতে হবে, তারপরে সেটিকে মেনটেইন করতে হবে, অর্থাৎ ইনস্টলড মেথড যেটা বেস্ট যেটা পাবো আমরা সেটাকে ইনস্টল করতে হবে। এটি হচ্ছে সাধারণত মেথড স্টাডি প্রসিডিউর। আমরা যদি বলি তাহলে মেথড স্টাডির জন্য প্রথমে আমরা একটা প্রবলেম সিলেক্ট করব, একটা জব সিলেক্ট করব, ওকে, তার কি কি প্রবলেম সেগুলো আইডেন্টিফাই করব, দেন সেটার জন্য কি কি রেকর্ডেড ডাটা আছে সেই ডাটাগুলো অ্যানালাইসিস করব, দেন সেই যে ডাটাগুলো সেগুলো এক্সামিন করব যে অ্যাকুরেট আছে কিনা বা কোনো প্রবলেমেটিক কিনা। অ্যাকুরেট এক্সামিন যদি হয়ে যায় তারপর সেগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে। ডেভেলপ করতে গেলে এক মিনিট প্লিজ স্যার, স্যার উপরে যে কর্নার রুমে 310। হ্যাঁ ওকে স্যার। ওকে, সো ডাটাগুলো আমাদেরকে এক্সামিন করতে হবে। এক্সামিন করার পর ইফ আমাদের যদি মনে হয় যে অথেন্টিক নো প্রবলেম দেন ওকে, আর যদি মনে হয় যে না কিছু প্রবলেম আছে উই ক্যান ডেভেলপ এনি অল্টারনেটিভ মেথড, দেন উই হ্যাভ টু গো টু ডেভেলপ অল্টারনেটিভ মেথডস। অল্টারনেটিভ মেথড গুলো অনেকগুলো থেকে বেস্ট অল্টারনেটিভ মেথড সিলেক্ট করে দেন সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো দিস ইজ দ্য স্টেপস ইনভলভ ইন মেথড স্টাডি। সেটা হতে পারে একটা ডাইং ফ্যাক্টরিতে, হতে পারে একটা বিস্কিট ফ্যাক্টরিতে, নো ম্যাটার। নাও রেকর্ডিং টেকনিক্স, তো ডাটাগুলোকে যেগুলো আমরা অ্যানালাইসিস করব সেগুলো সাধারণত নানা পদ্ধতিতে রেকর্ডেড থাকে। তো সেখানে আমরা যদি এখানে দেখি অনেকগুলো মেথড রয়েছে যে পদ্ধতি বা টেকনিক্স গুলোতে ডাটাগুলো সাধারণত রেকর্ড থাকে। প্রসেস চার্ট হতে পারে, সেটা গ্রাফস হতে পারে, টেবলস হতে পারে, স্কিমেটিক মডেলস হতে পারে, টেমপ্লেটস হতে পারে, হিস্টোগ্রাম হতে পারে, ফ্রিকোয়েন্সি পলিগনস হতে পারে ইত্যাদি। অর্থাৎ এই ডাটাগুলো কিভাবে রেকর্ডেড থাকবে, আমরা যে ডাটাগুলো অ্যানালাইসিস করব সেগুলো কিভাবে রেকর্ডেড থাকবে, সেগুলো এইভাবে রেকর্ডেড থাকতে পারে। এখানে আমরা হিস্টোগ্রামের দেখতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি, ফ্রিকোয়েন্সি পলিগনের ছবি দেখতে পাচ্ছি, যেভাবে ডাটাগুলো সাজানো আছে, যেগুলো ডাটাগুলো দেখে একটা ক্লিয়ার কনসেপ্ট পাওয়া যেতে পারে। নাও দ্য প্রসেস সিম্বল, আমরা যখন কোনো কিছু করি সেটাকে অ্যাকশন গুলোকে আমরা সাধারণত প্রসেস লিখতে গেলে অনেক হয় তখন সেটা সিম্বলিক করে ফেলি, যে সিম্বলিক এর মাধ্যমেও আমরা কিন্তু ভাবের আদান প্রদান করে থাকি। তো প্রসেসিং এর ক্ষেত্রেও কিছু আমাদের সিম্বল রয়েছে, তো সেই সিম্বল গুলোর মাধ্যমেও কিন্তু আমরা আমাদের প্রসেস ডেভেলপ করতে পারি। তো সেরকম কিছু সিম্বলের ব্যবহার, সিম্বলের কথা আমি এখানে বলবো। প্রথমত যে সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি, তোমরা সবাই হয়তো দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে স্টার্ট এন্ড এন্ড সিম্বল। কোনো কাজের শুরু অথবা শেষে এরকম চিহ্ন থাকে। আমরা যখন প্রসেস, বিশেষ করে মেশিনে তো হয়তো কিছু লেখা থাকে না, বা এরকম একটা বাটন থাকলো, তো তখন এটা দেখে বুঝে নিতে হবে যে এটা স্টার্ট অথবা এন্ড বাটন। হ্যাঁ, এরপরে যেটি হচ্ছে যে অ্যাকশনের প্রসেস সিম্বল, অ্যাকশন বাটন, সেটি সাধারণত একটা বক্সকে রিপ্রেজেন্ট, একটা বক্স রিপ্রেজেন্ট করছে। এরপরে যদি আমরা বলি ইনপুট এন্ড আউটপুট সিম্বল, সেটি সাধারণত একটা রম্বস বা রম্বসকে
নির্দেশ করছে, যেটা একটা রম্বস রিপ্রেজেন্ট করছে, এটা ইনপুট বা আউটপুট এখানে দিতে হবে। এরকম যে সিম্বলটা সেটা ডকুমেন্ট সিম্বল বলা হচ্ছে, এবং এরকম যদি অনেকগুলো দেওয়া থাকে তাহলে মাল্টিপল ডকুমেন্ট সিম্বল বলে তাদেরকে ধরা হচ্ছে। ওকে, নাও নেক্সট যদি আমরা যাই, এরকম যে সিম্বলটা আমরা পাচ্ছি সেটাকে আমরা ডিসিশন সিম্বল বলছি। এরপরে ম্যানুয়াল ইনপুট সিম্বল, আমাদের যদি কোথাও এরকম দেওয়া থাকে, এরকম চিহ্ন দেওয়া থাকে, তাহলে সেটা আমরা বুঝে নিব আমাদেরকে ম্যানুয়াল ইনপুট করতে হবে। দেন এরকম যদি থাকে সেটাকে আমরা প্রিপারেশন সিম্বল বলবো, এটাকে আমরা অপারেশন সিম্বল বলছি, এটাকে ডিসপ্লে সিম্বল বলছি, দিস ওয়ান ডিসপ্লে সিম্বল, ঠিক আছে। তারপরে এটাকে ডিলে সিম্বল বলছি, এটাকে ট্রান্সপোর্টেশন, ইনস্পেকশন, স্টোরেজ, অপেস, মার্স বা দুটো প্রসেস একসাথে মার্স, এই ধরনের সিম্বল গুলোকে বোঝাচ্ছে। তো এখন দেখেন এগুলোর আসলে ব্যবহারটা কোথায় বা এগুলো আমরা কিভাবে কাজে লাগবে। এখন দেখেন এখানে লিখে দেওয়া আছে ইনপুট আউটপুট। তো আমার মেশিনে মনে করেন একটা প্রসেস চলছে বা একটা নতুন প্রসেস ফ্লো চার্ট আসছে, সেখানে এরকম কিছু চিহ্ন দেওয়া আছে। তো সেই চিহ্নগুলো থেকে আপনাকে ধরে নিতে হবে, এখানে তো যদিও বলে দেওয়া রয়েছে স্টার্ট, স্টপ, স্টেপ, ডিসিশন, অ্যাকশন, অ্যাকশন, ইন্ড, যে কোথায় কি, তাহলে এই যে সিম্বল গুলো দেখলাম সেগুলো একটু ভালো করে পড়তে হবে। এন্ড নাও দ্য টাইম স্টাডি অর ওয়ার্ক মেজারমেন্ট, যেটা আমরা একটু আগে মেথড স্টাডি সম্পর্কে কথা বললাম, এখন যেটি কথা বলা দরকার সেটি হচ্ছে টাইম স্টাডি ওয়ার্ক মেজারমেন্ট। টাইম স্টাডি ওয়ার্ক মেজারমেন্টে কি বলা হচ্ছে, দ্য আর্ট অফ অবজার্ভিং, কি করব, দ্য আর্ট অফ অবজার্ভিং এন্ড রেকর্ডিং, art of observing and recording the time required to do each detailed element of industrial operation. আবার পড়ি, কি বলছে, the art of observing and recording, observe করব and record করব the time required to do each detailed element of an industrial operation. একটা ইন্ডাস্ট্রিয়াল অপারেশনের প্রত্যেকটা ডিটেইল অবজার্ভ এবং রেকর্ড করব, সেটাকে টাইম স্টাডি অর ওয়ার্ক স্টাডি মেজারমেন্ট বলছি বা ওয়ার্ক মেজারমেন্ট বলছি। যেমন একটা টি শার্ট বা একটা শার্ট যখন তৈরি করতে হয় তখন তার অনেকগুলো কম্পোনেন্ট যুক্ত করতে হয়, অর্থাৎ অনেকগুলো স্টেপস। তো ইচ এন্ড এভরি অপারেশন, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কখন শুরু শেষ ইত্যাদি সব ডাটা রেকর্ড করা হয়। এই যেটা কাজ তোমরা জেনে থাকো সাধারণত। তো টাইম স্টাডি ওয়ার্ক মেজারমেন্ট দুই প্রকার, সাধারণত ডিরেক্ট মেথড এন্ড ইনডিরেক্ট মেথড। আমরা ডিরেক্ট মেথড দেখতে পাচ্ছি এখানে, স্টপওয়াচ এর মাধ্যমে হতে পারে, ওয়ার্ক স্টাডি স্যাম্পলিং এর মাধ্যমে হতে পারে। আরেকটা হচ্ছে সিনথেটিক অ্যানালাইটিক্যাল ডাটা, অ্যানালাইটিক্যাল এস্টিমেশন এন্ড প্রি ডিটারমাইন্ড টাইম মোশন স্টাডি। ওকে, তো সাধারণত আমাদের দেশে বা ইয়েতে সাধারণত স্টপওয়াচ মেথডটাই বা যে ডিরেক্ট মেথড সেটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ওকে, সো স্টেপস ইন মেকিং টাইম স্টাডি, টাইম স্টাডির জন্য তাহলে আমরা কিভাবে বা কি স্টেপস গুলো হতে পারে, বলা হচ্ছে যে obtaining and recording all information about the job, the operator and the surrounding condition who is likely to feel about carry out the work। প্রথমে সাজানো হয় according to the অনুসারে, and recording complete description of the method breaking down operation into the elements, এবং প্রত্যেকটাকে এলিমেন্টস এ বিভক্ত করা হয়, একটা বড় কাজকে ছোট ছোট অনেকগুলো কাজে বিভক্ত করা হয়। ওকে, তারপরে বলা হচ্ছে এক্সামাইনিং দ্য ডিটেল ব্রেকডাউন টু ইনশিওর দ্যাট দ্য মোস্ট ইফেক্টিভ মেথড এন্ড মোশনস আর বিং ইউজড। ওকে, এই অ্যাটেন্ডেন্স লিংক পাচ্ছ না কেন, এগুলো কতবার দিব? ওকে, so measuring the recording time taken by the operator performance each element and of the operation তো করলাম। and sometime কি করছি আমরা দেন, যে assessing the effective speed of the working operative in the relation of observer concept and rate of corresponding standard rating, extended observed times are basic times, determining the allowance made over above the basic time operation, determining the standard time for the operation। তাহলে কিভাবে করতে হয় আমরা যদি আরেকটু আস্তে আস্তে বলি, সেটি হচ্ছে যে প্রথমে স্টেপস গুলো কি কি, আমরা যে জবটা নিয়ে অ্যানালাইসিস করবো সেটার ডাটাগুলো আমাদের কাছে থাকতে হবে। সেকেন্ডলি প্রত্যেকটা যে কাজটা আমরা
অবজার্ভ করব, ইনভেস্টিগেট করব, সেই কাজটাকে অনেক এলিমেন্টে বিভক্ত করে নিব। সেই এলিমেন্ট গুলো প্রত্যেকটাকে অবজার্ভ করব ডিটেল, এবং প্রত্যেকটা ডাটাগুলো আমরা অ্যানালাইসিস করব, অর্থাৎ এলিমেন্ট গুলো অ্যানালাইসিস করব, করে সেগুলো থেকে আবার আমরা স্ট্যান্ডার্ড বেসিক টাইম নির্ণয় করব, তারপরে সেখান থেকে স্ট্যান্ডার্ড টাইম নির্ণয় করব। ওকে, তো স্ট্যান্ডার্ড টাইমটি সাধারণত ফাইনাল যে টাইম সেটি। তো চলো, তো বলা হচ্ছে ব্রেকিং দ্য জব ইনটু এলিমেন্টস। তো একটা বড় কাজকে ছোট ছোট ডিস্টিংক্ট পার্টে বিভক্ত করাকে আমরা ব্রেকিং দ্য জব ইনটু এলিমেন্টস বলছি। তো বিভিন্ন প্রকার এলিমেন্টস থাকতে পারে এখানে, যেমন অনেকগুলো এলিমেন্টস রয়েছে। একটি হচ্ছে যে রেপিটেটিভ এলিমেন্টস, অকেশনাল এলিমেন্টস। রেপিটেটিভ এলিমেন্টস মিন্স যে কাজটা বারবার কি কাজ বারবার যদি আসে তাহলে সেটাকে আমরা রেপিটেটিভ এলিমেন্টস বলছি, রিপিটেটিভ এলিমেন্টস। নেক্সট যদি আমরা বলি অকেশনাল এলিমেন্টস, বলা হচ্ছে যে কোনো অকেশনের উপর বেস করে যদি হয় সেটাকে অকেশনাল এলিমেন্টস বলছি। কনস্ট্যান্ট এলিমেন্ট, যে কাজটা বারবার একই রকম, যেমন একটা মেশিনের সুইচ অন, এটা মেশিন অন অফ, এই টাইমটা তো একই। ভেরিয়েবল এলিমেন্ট, যেটা ভেরি করে সাধারণত ওয়েট, ডাইমেনশন, কোয়ালিটি ইত্যাদি। ঠিক আছে, এরপর ম্যানুয়াল এলিমেন্ট বলা হচ্ছে না, এলিমেন্ট পারফর্ম বাই এ ওয়ার্কার। মনে করো এটা টুং করে দিতে হচ্ছে। মেশিন এলিমেন্ট, মেশিনের জন্য। গভর্নিং এলিমেন্ট, ফরেন এলিমেন্ট, অর্থাৎ প্রত্যেকটার জন্য একটা কাজের প্রত্যেকটা পার্টকে একটা করে এলিমেন্ট বলছি। তো এই এলিমেন্ট গুলো থাকতে পারে। এখন প্রত্যেকটা টাস্ককে বিভক্ত করে ফেললাম। এবার অ্যাকর্ডিং টাইম ফর অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা কাজকে যে এলিমেন্টে বিভক্ত করেছি, তাহলে সেই কাজগুলোকে এখন অ্যানালাইসিস করতে হবে, তাহলে প্রত্যেকটা টাইম কাউন্ট করতে হবে। সেজন্য কমিউলেটিভ টাইমিং বলা হচ্ছে যেটা, সেটি প্রিফারেবল। বলা হচ্ছে দ্য ওয়াচ রানস কনস্ট্যান্টলি থ্রু দ্য স্টাডি। প্রত্যেকটা এলিমেন্টের টাইম কাউন্ট করা হচ্ছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ এলিমেন্ট দ্য ওয়াচ রিডিং ওয়াজ রেকর্ডেড. The individual element times are obtained by the subsequent subtractions. The purpose of this procedure is to ensure that all the time during this job is observed and recorded the study. And typically most of the work study person attain fair degree of accuracy quickly when using the cumulative method. The cumulative method টাই জনপ্রিয় বা সবাই এটাকে অ্যাকসেপ্ট করে, অ্যাকুরেসি দেয়, কারণ তোমার যে কাজ সেই কাজের এলিমেন্ট গুলো অবজার্ভ করে করে সবগুলোকে আবার গড় করা হয়, সেজন্য সেটা অ্যাকসেপ্টেবিলিটিটা আছে। ঠিক আছে, মনে করে একটা শার্টের বটম লাগাতে কত সময় লাগতেছে, এটা সবগুলো কত সময় লাগতেছে, এটা একটা গড়। তাহলে মোটামুটি যে অ্যাকুরেট টাইমটা সেটি বলা যাবে। বলা হচ্ছে cumulative time recording is preferred. কুমুলেটিভ টাইম রেকর্ডিংটা প্রিফার করা হচ্ছে। কেন প্রিফার করা হচ্ছে? ফর রেকর্ডিং টাইমের ক্ষেত্রে বলা হচ্ছে ট্রেন ইজ অ্যাচিভ রিজনেবল অ্যাকুরেসি মোর কুইকলি। তাড়াতাড়ি অ্যাকুরেসি নিতে পারে। ইট ডাজ নট ম্যাটার দ্যাট ইফ দ্য এলিমেন্ট টাইমস আর অকেশনালি মিসড বাই অবজারভার, the all over time then study will be affected. তো একবার দুবার মিস করলেও সমস্যা নেই। and foreign elements and interruption are automatically included since the what is stopped. তো এই জন্য সাধারণত আমরা মানে cumulative টাইমিংটা প্রিফার করব। ঠিক আছে, তো temptation to adjust the element rating less compared to the flyback time. Now the question is that what is flyback time? Worker have together faith to fairness and to see the you can give omitted and flyback method. আচ্ছা, flyback টাইমটা কি বলা হচ্ছে? The hands of a stopwatch is returned to the zero at the hand of each element and are allowed to the study immediately and the time being directly. যে আমাদের যে ঘড়ি রয়েছে বা আমাদের যে স্টপ ওয়াচ রয়েছে, তো এটা যখন টুপ করে দিব তখন তো এটা খটখট 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 করে চলা শুরু হবে, তাই না? এখন টুপ করে দিলে বন্ধ হবে, কিন্তু কথা হলো যে এটাকে আবার যখন প্রেস করব তাহলে এটা কি আবার ঘুরে জিরোতে আসবে। এই যে কাটাটা ঘুরে জিরোতে আসতে যে সময়টা লাগছে স্টপ ওয়াচের, সেই সময়টাকে সাধারণত ফ্লাইব্যাক টাইম বলা হয়ে থাকে। ওকে ওকে,
পারফরমেন্স রেটিং, দিস ইজ অ্যানাদার থিং দ্যাট পারফরমেন্স রেটিং। আমরা সাধারণত যারা আইতে কাজ করে থাকো তোমরা জানো যে ওয়ার্কারদের পারফরমেন্স রেটিং দেওয়া হয়, যে একটা কাজ 1 ঘন্টায় করতে হবে, তো দেখা যাচ্ছে যে অনেকে 1 ঘন্টাও পারছে না, আবার অনেকে আধা ঘন্টা 40-50 মিনিটে করে দিচ্ছে। তাদের মানে যারা পারছে তাদের পারফরমেন্স ভালো, আর যারা পারছে না তাদের পারফরমেন্স খারাপ, সেটাকেই বলা হচ্ছে পারফরমেন্স রেটিং। এখানে বলা হচ্ছে the term rating refers to assessment by an observer about the worker's rate of working related to the work rate of corresponding to the standard people. Performance rating is a process adjusting of actual place working on the property and comparing with the mental picture or the normal speed. In a comparison rate of working, observe the picture of some standard rating, the standard level, অর্থাৎ পারফরমেন্স রেটিং বলতে সেটি বোঝাচ্ছে যে তোমার একটা নির্দিষ্ট সময় থেকে তুমি সেটাকে কত করতে পারো বা কত দক্ষতার সহিত সেটা করতে পারো। তো এটাকে আমরা রেটিং ফ্যাক্টরকে সাধারণত বলা হচ্ছে the figure 100 represent the standard performance and the operator is apparently performing the less space than an assigned factor is less than 100, অর্থাৎ 100 এর ভিতরে যদি 100 এ পেতে হয় বা কত হবে, কম বেশি তো হবেই, তাহলে সেটাই তার পারফরমেন্স। যে ব্যক্তি পারফরমেন্স রেটিং করবে তাহলে একজন ওয়ার্কার কিরকম কাজ করতে পারছে সেটাই তার performance. So on of the other hand, the effective rate of working is above the standard and operator gets an ফর্মুলাটা কি, সেটি হচ্ছে যে আমরা জানি যে অবজার্ভ টাইম, অর্থাৎ আমরা যেটা দেখবো একটা কাজ কমপ্লিট হতে, সেটা অবজার্ভ টাইম ইনটু রেটিং ফ্যাক্টর সমান সমান বেসিক টাইম। বাট এই রেটিং ফ্যাক্টরটা কোথায় পাবো? রেটিং ফ্যাক্টরটা সাধারণত দিয়ে দেওয়া হয় যে এই এমপ্লয়ি এরকম কাজ করে, ঠিক আছে। The constant no is the basic time, so observe time সমান সমান আমরা কি বের করছি এখানে ইনটু পারফরম্যান্স ইনটু রেটিং ইনটু স্ট্যান্ডার্ড রেটিং, তাহলে টোটাল মিলে হয়েছে বেসিক টাইম। এখানে আমাদের আরো কিছু সংজ্ঞা রয়েছে। স্ট্যান্ডার্ড টাইম বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম সমান সমান কি? অবজার্ভ টাইম ইনটু রেটিং ফ্যাক্টর, যেখানে রেটিং ফ্যাক্টরের এখানে আমরা সবই রাখছি, 1 প্লাস রিল্যাক্সেশন অ্যালাউন্স, ওয়ার্ক রিলেটেড কন্টিনজেন্সি অ্যালাউন্স, ডিলে ইত্যাদি। তো রিল্যাক্সেশন বা অ্যালাউন্স আবার কি? রিল্যাক্সেশন, এখন একটা মানুষ তো সারাদিন ধরে কাজ করবে না, সেই মানুষটা মনে করো ওয়াশরুমে যাবে, সেই মানুষটা চা খেতে যাবে, সেই মানুষটা বিড়ি খেতে যাবে ইত্যাদি, তার রিল্যাক্সেশনের কিছুর জন্য সময় চলে যায়। তোমার ফ্যাক্টরিতে যে 8 ঘন্টা চুক্তি করে, সে কি 8 ঘন্টা চুক্তি মানে কাজ করতে পারে? ওকে, তো সেটাকে আমরা রিল্যাক্সেশন বলছি। নানা রকম রিল্যাক্সেশন হতে পারে, যেটা গড়ে ভেদে রিল্যাক্সেশনের পরিমাণ 12 থেকে 20%। ওকে, আদার ক্লিয়ারেন্স বা অ্যালাউন্স, আরো কিছু অ্যালাউন্স রয়েছে, যেমন স্টার্ট আপ শাটডাউন অ্যালাউন্স, ক্লিনিং অ্যালাউন্স, টোলিং অ্যালাউন্স, সেট আপ, রিজেক্ট, লার্নিং, পলিসি অ্যাওয়ারনেস ইত্যাদি। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল অ্যাওয়ারনেস, তারপর কনস্ট্যান্ট ফ্যাটিগ অ্যালাউন্স, এগুলো সব মিলিয়ে টোটাল অ্যাওয়ারনেস মিলেছে। স্ট্যান্ডার্ড টাইম, এই পাতাটা একটু ভালো করে দেখা দরকার সবার, কারণ হচ্ছে যে আমরা একটু দেখি যে অবজার্ভ টাইম ওটি মানে হচ্ছে টাইম অ্যালোকেট ফর রিকোয়ারি টু কমপ্লিট এ বেক্স অফ টাস্ক অর প্রসেস, মানে একটা কাজ করতে কত সময় লাগছে একজনের অ্যাকচুয়ালি, সেটি হচ্ছে অবজার্ভ টাইম। এখানে নরমাল টাইম কত? নরমাল টাইম হচ্ছে অবজার্ভ টাইম ইনটু রেটিং ফ্যাক্টর। সবার জন্য একটা রেটিং ফ্যাক্টর দেওয়া থাকে, রেটিং ফ্যাক্টর, সেই রেটিং ফ্যাক্টরটা বসিয়ে, মানে মনে করো তুমি তোমার ওয়ার্কারকে একটা রেটিং দিচ্ছ যে 5-এ তোমার রেটিং 3, তাহলে সেই রেটিং এর 3। সো অবজার্ভ টাইম ইনটু রেটিং ফ্যাক্টর ফর হিউম্যান, অবজার্ভ টাইম ইনটু স্ট্যান্ডার্ড নরমাল টাইম ইনটু ওটি, বিকজ অফ ও যে বলবো যে মেশিনের ক্ষেত্রে আমাদের সাধারণত রেটিং ফ্যাক্টর নেই, মেশিনকে কি রেটিং দিব, সে তো কাজ করতেই আছে, তাই না? রেটিং ফ্যাক্টর এভাবে বলা যেতে পারে যে 10 মিনিট ওটি যদি হয়, ইন্ডিভিজুয়াল পারসন 12 মিনিট হয়, তাহলে রেটিং ফ্যাক্টর 120% হয়। সো স্ট্যান্ডার্ড টাইম ইজ ইকুয়াল টু ন্যাচারাল টাইম বলবো না, এটা নরমাল টাইম প্লাস অ্যালাউন্স ফর দ্য ওয়ার্ক।
একটা জিনিস লক্ষ্য রাখবে, এই যে অ্যালোয়েন্সটা এটা সবসময় কিন্তু নর্মাল টাইমের উপরে হয়, ঠিক আছে? সবসময় নর্মাল টাইমের উপরে হয়। দেখেন তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথটা হচ্ছে সাপোজ এ গার্মেন্টস কোম্পানি ক্যালকুলেট দ্য ফ্লোয়িং ডাটা স্ট্যান্ডার্ড টাইম এমএসএমভি ক্যালকুলেশন, যেখানে অবজার্ভ টাইম হলো 7.7, রেটিং হচ্ছে 95%, রিল্যাক্সেশন অ্যালাউন্স 7, কন্টিনজেন্সি অ্যালাউন্স হচ্ছে 15, মেশিন অ্যালাউন্স ডিলে হচ্ছে 12। নাও ক্যালকুলেট দ্য এসএমভি অর হাউ টু মেক দ্য গার্মেন্টস অফ দ্য কোম্পানি। তাহলে এখানে আমাদের কি কি আছে সেটা আমাদের দেখা দরকার আগে। তাহলে কি আছে প্রথমে? অবজার্ভ টাইম, ওটি অবজার্ভ টাইম রয়েছে। অবজার্ভ টাইমের সাথে যদি রেটিং গুণ হয়, রেটিং ফ্যাক্টর, তাহলে সেটি হয়ে যায় কি হবে? রেটিং ফ্যাক্টর গুণ হলে নরমাল টাইম হয়ে যায়। ওকে, এখানে তাহলে কি আছে? নরমাল টাইম হয়ে যায়। অবজার্ভ টাইম হলো 1.7 ইনটু রেটিং ফ্যাক্টর, আর যদি আমরা দেই এখানে কত দিয়েছে, রেটিং ফ্যাক্টর যদি আমরা বলি কত 1.95%, 95/100, এখান থেকে বের করে নিতে পারি। এখান থেকে বের করে যা আসবে ধরে নিলাম y আসলো, এটা তখন আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড টাইমের সূত্র সেখানে বসিয়ে দিব, ঠিক আছে? তো এখানে আমরা যেটা করেছি দেখো, স্ট্যান্ডার্ড টাইম সমান সমান নরমাল টাইম প্লাস অ্যালোয়েন্স, এটা আমরা জানি। এরা করছে নরমাল টাইম সমান সমান অ্যালোয়েন্স অফ দা নরমাল টাইম, অ্যালোয়েন্স পার্সেন্টেজ। তাহলে নরমাল টাইম সমান সমান 1 প্লাস অ্যালোয়েন্স পার্সেন্টেজ, তাহলে 1.795, অ্যালোয়েন্স পার্সেন্টেজ 1. এটা তো এখন এটা ক্যালকুলেট করলে এটা বেরোবে, খুবই সহজ। তুমি যদি তোমার মতো বুঝে প্রথমে নরমাল টাইম বের করে দেন সেটা দিয়ে স্ট্যান্ডার্ড টাইম বের করো, ওকে। এখানে বেসিক টাইম যেটা বোঝাচ্ছে সেটি হচ্ছে নরমাল টাইম, ঠিক আছে? বেসিক টাইমটাই নরমাল টাইম, ওকে। এই ম্যাথ বোঝা গেছে কি যায়নি? এইভাবে আমরা করতে পারি। তো এ ছিল আজকে পর্যন্ত। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ।